সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নাগরিকের নিয়মিত আয়োজন বলা না বলা অনুষ্ঠানে। আর আপনাদের সঙ্গে আছি আমি সাইদ আরমান। প্রিয় দর্শক, আমরা আজকের এই অনুষ্ঠানে সামষ্টিক অর্থনীতি, উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংকিং খাতের সংস্কার এবং রাজস্ব বোর্ডের যে সাম্প্রতিক উদ্যোগ মূসক বাড়ানোর এসব বিষয় নিয়ে আলাপ করব। আমার অতিথি ডক্টর একে এনামুল হক, তিনি অর্থনীতিবিদ এবং সরকার যে শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করেছিল অর্থনীতির চিত্র জানতে, তার সদস্য ছিলেন। ডক্টর এনামুল হক, আপনাকে আমার স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আলাপটা এভাবে শুরু করতে চাই যে আমরা এই অন্তর্বর্তী সরকার তো আসলে একটি বিশেষ প্রেক্ষাপটে দায়িত্ব নিয়েছে, তার তো প্রায় 5 মাস পেরিয়ে গেল। একটু বলবেন যে আসলে আমাদের সামষ্টিক অর্থনীতি গতি কি তৈরি হয়েছে, নাকি আসলে অর্থনীতি এখনও অনেকটা স্থবিরই বলা যায়? অর্থনীতির গতি হওয়ার কথা না, মানে আমরা যেভাবে আশা করছি ওইটা হচ্ছে যে একটা অন্তর্বর্তীকালীন সরকার এই সময়ে ইনভেস্টমেন্ট দেশে এবং বিদেশি যদি আসে দুইটাই কম থাকবে, কারণ তারা বসে থাকবে পরবর্তী সরকারের দিক নির্দেশনার জন্য। অন্তর্বর্তীকালীন সরকারের টাইম ফ্রেম যেহেতু এখনও পরিষ্কারভাবে ডিফাইন না, আমার মতে ইনভেস্টাররা কি দেখে, তারা দেখে লং টার্ম ইনভেস্টমেন্ট, কিন্তু একদিনের না। যে গ্রুপটা অন্তর্বর্তী সময়ে খুব লাভবান হয় সেটা হচ্ছে যারা এক্সপোর্ট ইম্পোর্ট করে। আর আমি যদি ইকোনমিকে চিন্তা করি, ইকোনমিতে ইনভেস্ট করবে, শিল্প উৎপাদন বাড়াবে, এই গ্রুপটা চিন্তা করবে যে লং টার্ম প্রেডিকশনটা কেমন, কারণ এরপরে কি হবে। অতএব এই মুহূর্তে যে গতিটা আমরা অনেকেই আশা করছি, কিন্তু আমার অবজারভেশন হচ্ছে এটা যতক্ষণ পর্যন্ত স্পষ্ট না হচ্ছে ইকোনমিতে যে পরবর্তী কি হচ্ছে। এখনও ধরেন আজকেও যেটা আলোচনার যদি দেখেন সেটা হচ্ছে পার্লামেন্ট কীরকম হবে সেটাই আমরা জানি না। 2 কক্ষ হবে না 1 কক্ষ হবে, এগুলো অনেক আনসার্টেনিটি। এরকম আনসার্টেন অবস্থায় কোনো বিজনেসম্যান ইনভেস্ট করতে রাজি হবে না, তারা বলবে যে আপাতত অপেক্ষা করি। সো এই জন্য গতি ফেরানোর যে ধারণাটা সবার মধ্যে আছে যে ইমিডিয়েটলি হবে, আমি এটা আশা করি না। আমার কাছে মনে হচ্ছে যে এটা আরেকটু সময় নেবে। তার মানে এটা বলা যাচ্ছে, মানে আপনার হিসাব বলছে যে আসলে অন্তর্বর্তীকালীন সরকার যতদিনই থাকুক, নির্বাচন এবং নির্বাচনের পরে একটি রাজনৈতিক সরকার আসার আগ পর্যন্ত এই অর্থনীতিতে গতি তৈরি হবে না। আমার কাছে মনে হচ্ছে না এটা হবে, এটা হওয়ার সম্ভাবনা নাই। তো অর্থনীতিতে যদি গতি তৈরি না হয়, বেশ আপনি বিনিয়োগের কথা বলছিলেন, যদি বিনিয়োগ চাঙ্গা না করা যায়, যদি শুধু ট্রেডার যারা তারা যদি বেনিফিট পায়, বিনিয়োগ না হলে তো কর্মসংস্থান হবে না, সেটি তো সরকারের জন্য একটা আবার বাড়তি চাপ তৈরি হবে। আমি তো তাই মনে করি, এবং এটা ইম্পর্টেন্ট বোঝা সরকারের সবার। কারণ হচ্ছে আমরা আন্দোলনটা হয়েছিল কিন্তু কর্মসংস্থান নিয়ে, একদমই একেবারে জব। আমরা বলছিলাম অনেকেই, আমার সাথে ছাত্ররা থিসিস করেছে আমাদের ডিপার্টমেন্টে, জবলেস গ্রোথ। এগুলো কিন্তু নতুন না, এগুলো আলোচনা হয়ে গেছে, এবং এই আলোচনা থেকে বোঝা যাচ্ছিল চাকুরি বা জব একমাত্র সরকারি খাতে আসার কোথাও নাই, এরকম একটা অবস্থাতে। কারণ গত 10-15 বছরে গ্রোথটা ড্রিভেন বাই লার্জ ইনভেস্টমেন্ট। আমরা সবাই জানি, আমাদের শ্বেতপত্রেও ছিল যে বড় বড় ইনভেস্টমেন্ট দিয়ে ইকোনমিক গ্রোথকে প্রমোট করা হয়েছে। এত বড় ইনভেস্টমেন্ট যেগুলো ছিল, ব্রিজ বলেন, টানেল বলেন, এগুলোতে খুব বেশি জব গ্রোথ হয় না, সাস্টেইন গ্রোথ হয়নি। সুতরাং যদি ইউনিভার্সিটিকে চিন্তা করেন, আমরা শিক্ষকরা দেখেছি ছাত্রদের অনার্স পাস করার পরে প্রধান এবং প্রথম চিন্তা হচ্ছে বিসিএস দেওয়া। এরকম একটা অবস্থা থেকে জিনিসটা তৈরি হয়েছে। সুতরাং আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সময়ে সরকারের উচিত এগুলো স্পষ্ট করা, কারণ স্পষ্ট না থাকলে কিন্তু মানুষ, ইনভেস্টারকে তো আপনি জোর করতে পারবেন না। আমি ইনভেস্ট করব, আমি যদি না জানি ইকোনমিতে কী ঘটবে। ইভেন এভাবে চিন্তা করেন, আমি যদি ইকোনমিকে চিন্তা করি, আমি একজন ইনভেস্টার, আমার ইনভেস্টমেন্টের উদ্দেশ্য কি? প্রফিট আর্ন করা। এখন এটা কেউ লিগেলি করছে, কেউ ইললিগেলি করছে, ইকোনমিতে এইভাবেই হচ্ছে। এরকম লিগেল ইললিগেল করার সময় আমরা ইকোনমিক্সে কী বলি, রেশনাল পিপুল সে চেষ্টা করবে তারটা নেওয়ার জন্য। আমরা যত কিছুই বলি মানুষ রেশনাল, সে তারটাই চিন্তা করবে। এখন ব্যাংকের অবস্থা যদি মনে করেন, আমাদের রিপোর্টেও আছে ব্যাংকগুলোর, অনেকগুলো ব্যাংকের অবস্থা খারাপ। এখন যিনি মালিক, সে যে এটা করেছে এটা নিয়ে সন্দেহ নেই। মালিক যখন এটা করেছে, সে যখন করতে চাইছে, তখন দেশে আর কোনো ইনস্টিটিউশন ছিল না, সেই ইনস্টিটিউশনরা কাজ করে নাই। হ্যাঁ, বলতে পারেন চাপে পড়ে, রাজনৈতিক প্রভাবে, যাই হোক, কিন্তু সেই ইনস্টিটিউশনগুলো আপনি তাদের কাউকে শাস্তি দিচ্ছেন না, আপনি সব দায় একজনের ঘাড়ে দিচ্ছেন। আমি অনেক সময় শ্বেতপত্রতেও আমার কাছে মনে হয়েছে যে আমরা সকল সময় দায়গুলো একজনের ঘাড়ে দিতে অভ্যস্ত।
মন্ত্রী যদি খারাপ করেন, এখনও তাই হচ্ছে, কিছু হলেই আমরা উপদেষ্টাদেরকে দোষ দিচ্ছি। কিন্তু উপদেষ্টা তো একা কাজ করেন না, ইভেন তার অনেকের কাছে তাদের ক্ষমতাও নাই অনেক কাজ করা, যতক্ষণ পর্যন্ত সচিবরা কাজ না করছে। একদমই। হ্যাঁ, তো তাহলে এরকম একটা কলাপসের ক্ষেত্রে তাদের দায় ছিল না? সুতরাং আমরা যদি দেখি, আমরা আসলে এখনও সামহাও পলিটিক্যালি ড্রিভেন চিন্তা করছি। ইকোনমিতে বাস্তববাদী হলে চিন্তা করতে হবে যে না, এগুলোর অনেকের দায় ছিল। এখন আপনি একটা প্রাইভেট ইনস্টিটিউশন এভাবে চিন্তা করেন, অনেক প্রাইভেট ইনস্টিটিউশনে এখন গভর্নমেন্ট টেক ওভার হচ্ছে, গভর্নমেন্ট বসিয়ে দিচ্ছে, আমাকে আপনাকে বসিয়ে দিচ্ছে। শুনতে খুব ভালো শোনায়, কিন্তু আপনি ওভাবে চিন্তা করেন, যার সম্পত্তি, তার সম্পত্তিতে আপনি সরকার বলছে যে না, এটা আমি চালাবো। তারপরে চিন্তা করেন যে যে চালাবে তার কোনো দায় নাই। মনে করেন ব্যাংকে আপনি নতুন ডিরেক্টর বসাচ্ছেন, এক্সাম্পল দিচ্ছি বোঝার জন্য, অথবা একটা কোম্পানিকে দিচ্ছেন, তার ডিসিশনে ব্যাংক চলবে অথবা কোম্পানিটা চলবে। কোম্পানি যদি লস করে, দায়টা কার? আমি যে ডিসিশন নিলাম, আমি যে দায় আপনি বসিয়ে দিলেন আমাকে, আমার কোনো দায়বদ্ধতা নেই। তো তাইলে আমি কি করব? আমি কোনো ডিসিশনই নেব না, সব ডিসিশন রেখে দেব। স্থবিরতার কারণটা আমি ব্যাখ্যা করছি। স্থবিরতা এইভাবে থেকে, যারা বসে আছে তাদের কোনো কাজ নাই, কারণ তারা জানে যে কিছু করারও দরকার নেই, আমাকে শুধু বসে ওটা পাহারা দেওয়ার জন্য। এরকম অবস্থায় আপনি ইকোনমিকে কীভাবে মুভ করবেন? আপনি বলছিলেন যে আসলে কর্মসংস্থান ছাড়া আসলে আমরা অর্থনৈতিক প্রসার আমাদের হয়েছে, এবং এটি বিগত দিনেও এটি অনেক সময় আলোচনা হয়েছে, হয়তো বা আলোচনাটা খুব জোরালো করবার সুযোগ ছিল না। কিন্তু এই কর্মসংস্থান ছাড়া যখন অর্থনৈতিক প্রসার আমরা দেখছি, ঠিক সেই সময় তো মানুষের আয় তার মানে বাড়ছে না, কর্মসংস্থান না হলে আয় বাড়বে না। তো কিন্তু আমরা দেখছি যে মূল্যস্ফীতি কিন্তু গত 3 বছর কিন্তু মানুষকে কষ্ট দিয়েছে, বিশেষ করে স্থির আয়ের মানুষ, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, গরিব মানুষের কষ্ট, মূল্যস্ফীতি তো অর্থনীতির পাপ। এই জায়গাটাও তো সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার সামাল দিতে পারছে না। এই ব্যর্থতাটা কেন তৈরি হচ্ছে? কয়েকটা ইস্যু। একটা হচ্ছে, দেখেন 2016 থেকে আমরা বেতন প্রায় ডাবল করে ফেলছিলাম। 2016 থেকে 2016, 17, 18-তে গিয়ে আমাদের টোটাল গভর্নমেন্ট এক্সপেন্ডিচার শুধু স্যালারিতে এটা বেড়ে গেছে, দ্বিগুণ হয়ে গেছে। যখনই এটা হয়েছে তখনই আমরা চাপ দিছি যে আমাদের ইনকাম লাগবে, তখন আমরা বলছি চারিদিকে ট্যাক্স বাড়াও। সুতরাং মূল্যস্ফীতির পেছনে কিন্তু লজিকগুলো খেয়াল করেন, আমরা ট্যাক্স বাড়াচ্ছি এবং ট্যাক্স এনবিআরকে বাধ্য করেছি আমরা যেভাবে ইচ্ছে পারো টাকা আদায় করো। ইভেন এমনও হয়েছে যে আপনি গাড়ির ট্যাক্স দিতে গেছেন, দেখছেন 1 বছরে ট্যাক্স দিচ্ছে না, 2 বছরে ট্যাক্স নিচ্ছে একবারে, কারণ হচ্ছে তাদের তখন দরকার ছিল টাকা। এখন এই যে ট্যাক্স লায়াবিলিটিটা বাড়লো, নানাভাবে বেড়েছে, তাতে কি হয়েছে? সরকারের মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে, এটা একটা। আর দ্বিতীয়, যখন ইকোনমিতে আমরা খুব খুশি হই যখন প্রচুর রেমিটেন্স আসে, অ্যান্ড রেমিটেন্সটা ভালো জিনিস, কারণ এটা হলে আমার ইম্পোর্ট বিলগুলো পে করতে পারি, এটা নিয়ে আমার আপত্তি নেই। কিন্তু রেমিটেন্স যত বাড়বে তত মূল্যস্ফীতির প্রসার বাড়বে। কেন? কারণ রেমিটেন্স ডলারটা এসে তো আমার বাংলাদেশ ব্যাংকে আটকে যাচ্ছে, আমার কাছে যখন আসতেছে তখন এটা টাকায় আসতেছে। তাহলে টাকাটা কোথা থেকে আসলো? এটা তো কোনো আপনাকে টাকা, এই যে প্রসেস হচ্ছে, এই প্রসেসে আপনার মূল্যস্ফীতি বাড়বে। অতএব যখন হাই রেমিটেন্স আসে একটা ইকোনমিতে, আমরা ইকোনমিস্টরা তখন বলি যে সাবধান, এখন মূল্যস্ফীতি আসতেছে। যখন আপনি ট্যাক্স বাড়াবেন, তখন এই ট্যাক্স যার উপরেই দেন, একমাত্র ইনকাম ট্যাক্স ছাড়া, কর্পোরেট ট্যাক্স ছাড়া, যেটা আমরা আয়ের বেসিসে, নেট আয়ের বেসিস, সেটা ছাড়া বাকি সব জায়গায় এগুলো পাস থ্রু করে কনজিউমারের কাছে। অতএব কনজিউমারের জিনিসপত্রের দাম বাড়বে, এটা অস্বাভাবিক কিছু না। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমি প্রোডাক্ট এ না দিয়ে প্রোডাক্ট বি করছি, আমি পেঁয়াজের উপরে কমিয়েছি, আমি টেলিভিশনের উপরে বাড়িয়েছি, তার মানে কি হবে? টেলিভিশনের দাম বাড়বে। টেলিভিশনেরও একেবারে জিরো ওয়েট না আমার মূল্যস্ফীতি হিসাবে, অতএব সেই হিসাবে কিছুটা বাড়বে। আর তার সাথে তার সঙ্গে লাগানো কি হবে? কস্টিং বেড়ে গেলে মজুরি বাড়বে। এখন গভর্নমেন্ট কি হচ্ছে? গভর্নমেন্ট বলছে আমি মহার্ঘ ভাতা দিতে বাধ্য হব, দেবে। মহার্ঘ ভাতা দেওয়া মানে কি? আরও 20,000 কোটি টাকা দায় নেওয়া। এই যে আপনি 20,000 কোটি টাকা দেন, তাহলে 20,000 কোটি টাকা উদ্ধার করতে হবে। আমার এখনকার ভ্যাটে আপনি 12,000 কোটি টাকা উদ্ধার করছেন, তাহলে আরও 8,000 কোটি টাকা উদ্ধার করতে হবে আরেকটা নতুন ট্যাক্স দিয়ে। মূল্যস্ফীতি কমার তো কোনো লক্ষণ নাই। এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক হচ্ছে, যেটা আমাদের দেশে আমরা অনেকে চিন্তা করি না, মূল্যস্ফীতির মূল কারণ হচ্ছে চাহিদা যোগানের ভারসাম্যহীনতা। আমাদের মতো দেশে যোগানের প্রবলেমটাই সবচেয়ে বড় প্রবলেম। যোগানের প্রবলেমটা এই জন্য যে সব জায়গায় সাপ্লাই শর্টেজ। তাহলে আপনি কি চান? আপনি চান ইকোনমিতে প্রোডাকশন বাড়ুক, তাহলে সাপ্লাই বাড়বে।
প্রোডাকশন বাড়তে গেলে শুরুতে বললাম ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। ইনভেস্টমেন্ট না হলে প্রোডাকশন বাড়বে না, তাহলে আপনি কিন্তু মূল্যস্ফীতির ফাঁদেই পড়ে গেলেন। এটা ছিল দ্বিতীয় কারণ। তৃতীয় কারণ হচ্ছে, দেখেন এই বছর নভেম্বর মাসে লক্ষ্য করলে দেখবেন নভেম্বর মাসে চালের দাম কমে নাই। নবান্ন আসার পরে চালের দাম কমে নাই মানে হচ্ছে ব্যবসায়ীরা টের পেয়ে গেছে যে পৃথিবীর আরও বহু জায়গায়, তাদের কাছে সেই ইনফরমেশন আছে, পৃথিবীর আরও বহু জায়গায় চালের অভাব আছে, তার মানে চালের দাম কমবে না। আর চালের দাম না কমলে বাংলাদেশ ইকোনমির সাধারণ ধর্ম অনুযায়ী সব জিনিসের দাম বাড়বে। সো আপনি লজিক্যালি মূল্যস্ফীতির মধ্যেই পড়ে আছেন, আনলেস আপনি নিজে সাপ্লাই কোনো পুশ করেন বা সাপ্লাই শিফটের ব্যবস্থা করেন। আমরা বিরতিতে যাব, কিন্তু একটু ছোট করে যদি একটু বলেন যে কেন্দ্রীয় ব্যাংক যে তার নীতি সুদহার বাড়িয়ে মূল্যস্ফীতিকে সামালের চেষ্টা করছে, আপনি যে সূচকগুলোর কথা বললেন, এই জায়গাগুলো যদি ঠিক না করা যায়, তার মানে বাংলাদেশ ব্যাংক যেটি আশা করছে যে জুনে মূল্যস্ফীতি এক অঙ্কের ঘরে আসবে, সেটি কি প্রত্যাশা করা যায়? তাহলে সেটা ডিফিকাল্ট বলা, তবে নীতি সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি কমানো এটা বাংলাদেশে সম্ভব না। কেন কমানো? নীতি সুদের হার এই পলিসিটা আমরা ইকোনমিক্সের টেক্সট বুকে পড়াই। আমরা কি পড়াই? যে যখন ইকোনমিতে প্রচুর ডিমান্ড হয়, মূল্যস্ফীতি ডিমান্ড পুল ইনফ্লেশন বলি, তখন ইনফ্লেশন তৈরি হয়। এই ইনফ্লেশনকে কমাতে গেলে আমরা ডিমান্ড কমাতে চাই। ডিমান্ড কমানো মানে কি? লোকজনকে বলা তুমি খরচ কম করো, ইনভেস্টারকে বলা তুমি ইনভেস্ট করো না। আমার প্রবলেমটা কিন্তু ডিমান্ডে না, আমার প্রবলেমটা হচ্ছে সাপ্লাইতে। আমার সাপ্লাই নাই, আমার চাল উৎপাদন যেটুকু হওয়ার কথা ছিল হয় নাই। অতএব নীতি সুদ দিয়ে খুব একটা কিছু করা যাবে না। যেটা হচ্ছে সেটা হচ্ছে জানুয়ারি পার্টলি ফেব্রুয়ারি পর্যন্ত শাকসবজির দাম কমবে, সেটা দিয়ে যতটুকু উপকার পাবেন এটাই পাবেন। আর অন্যদিকে আপনি কস্ট অফ বিজনেস বাড়িয়ে দিলেন। নীতি সুদ বাড়ার মানে হচ্ছে একটা বিজনেসম্যান যে আজকে আলু কিনবে, সে আলুটা স্টোরেজে রাখবে, এই স্টোরেজ কস্ট আপনি বাড়াই দিচ্ছেন, কারণ তার ইনভেস্টমেন্ট কস্ট, সে তো লোন নিয়ে কৃষককে টাকাটা দেয়। যে চাল কিনবে তার কস্টিং আপনি বাড়াই দেন। চাল কেনা মানে কি? চাল কেনা মানে টাকাটা সে লোন করে কোথাও থেকে দিচ্ছে, অতএব সব কস্টিং আপনি বাড়াই দিচ্ছেন। অতএব আমি এটার সাথে একমত না। আমরা কিছুটা আলাপ করছিলাম, সরকার সাম্প্রতিক সময়ে 100টি পণ্যে নতুন করে মূসক বাড়িয়েছে। যখন মানুষ কষ্টে আছে, ঠিক এই সময় সরকার এই পদক্ষেপ নিল। এটি তো আসলে কোনোভাবেই জনপ্রিয়তা তো পায়নি এবং একটা অজনপ্রিয় সিদ্ধান্ত সরকার নিল। আপনি কিভাবে মূল্যায়ন করছেন বিষয়টাকে? প্রথম কথা হচ্ছে যে এটা যতটুকু আমরা বুঝতে পারি এটা IMF-এর প্রেসক্রিপশন, এটা মোটামুটিভাবে পত্রপত্রিকা এসেছে। আমি মনে করি, আশা করেছিলাম সরকার এটা ওইভাবেই বলবে যে আমরা যেহেতু IMF-এর কাছে দায়বদ্ধ, আমরা যেহেতু লোন নিয়ে ফেলেছি, আমাদের পরবর্তী কিস্তির জন্য এটা লাগবে, এভাবে বলাটাই আমি মনে করতাম অনেস্ট ওয়ে অফ সেইং ইট। কারণ এটার উদ্দেশ্য, এটা মূলত আমি তাই দেখছি IMF-এর প্রেসক্রিপশন। বলতে পারেন IMF-এর দরকার ছিল কি না প্রেসক্রিপশন। আমার কাছে এখনও যতটুকু ইনফরমেশন আমি বুঝি তাতে এটা না হলেও চলতো। ইকোনমি আর একটু খারাপ মনে হয়তো অস্টারিটি মেজার আসতো, কিন্তু আজকে আমি ওইটা করতে গিয়ে, তখন আমার হাত খুলতে গিয়ে আজকে আমি যে জায়গায় চলে গেছি, দ্যাট ইজ টু মাচ। আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, এটা এইভাবে আশা করা ছিল না। এখন আপনি গভর্নমেন্ট যে কাজটা ভালো করেছে সেটা হচ্ছে কিছু কিছু প্রোডাক্ট খুঁজে বের করছে যেগুলো হাই ইনকাম গ্রুপ ইউজ করে, সেখানে তারা ভ্যাটটা বসিয়েছে। ভ্যাটের ক্ষেত্রে আমার আপত্তিটা অন্য জায়গায়, সেটা হচ্ছে ভ্যাট মানে হচ্ছে ভ্যালু এডিশন ট্যাক্স। ভ্যালু এডিশন ট্যাক্স মানে কি? আমি যদি আপনার কাছ থেকে কাগজ কিনি, সেই কাগজে কিছু করি এবং সেটা দিয়ে আমি বিক্রি করি, তাহলে কাগজটা কিন্তু আমার ভ্যালু এডিশন না। তাহলে ট্যাক্সটা হওয়ার কথা ছিল ভ্যালু এডিশন। সেই অর্থে 15%কে আমরা বিভিন্ন স্তরে ভাগ করে দিয়েছি। এখন ফাইনাল স্টেজে এসে আপনি আবার 15% দিচ্ছেন, তার মানে আপনি বেসিক্যালি ভ্যাটে নাই। এই ট্যাক্সটাকে সাধারণভাবে পৃথিবীতে বলে জিএসটি। এখন আমরা নাম বদলাতে চাচ্ছি না, ভ্যাটে এটা আসার কথা না। জিএসটি হলে এটা মোটামুটিভাবে মিলে যে হ্যাঁ, আমি গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স দিচ্ছি, আমি প্রোডাক্ট দেখলেই ট্যাক্স বসাচ্ছি। তার মানে আমি ভ্যাটের শব্দটারও এখন অর্থটা বদলে। আমরা অনেক জায়গায় 7.5% ছিল, অনেক জায়গায় 5% ছিল। মানে কেন? ধারণা করা ছিল যে আমার যে প্রোডাক্ট ভ্যালুটা আছে এর 50% ইনপুট মানে আমি অন্য জনের কাছ থেকে কিনেছি, তার মানে ওই 50% উপরে অন্য কেউ অলরেডি ভ্যাট দিয়ে দিয়েছে। এই কারণে এটাকে স্তরে স্তরে ভাগ করা হয়েছিল, 15%টাকে বিভিন্ন স্তরে দেওয়া হচ্ছিল। এখন এটাকে এক জায়গায় করতে গেলে ভ্যালু এডিশন বলে কিছু থাকে না।
সুতরাং এটা একটা বিশাল পরিবর্তন, এবং অনেক দেশে এখন জিএসটি এসে গেছে, এটাও সত্য। তাহলে আমি সেভাবেই যাই, আমি তো একটা অনেস্ট গভর্নমেন্ট চাই। আমি এই গভর্নমেন্টকে শুনতে চাই যে আমি দেখো আমি এই জিনিসের উপরে ট্যাক্স বসাবো না বলে ঠিক করে ফেলেছি, সেটাও বলা উচিত। কেন? তাহলে মানুষ স্বস্তি পাবে, এই কয়টা প্রোডাক্ট আমার নিত্য প্রয়োজনীয়, এটার উপরে ট্যাক্স হবে না। আর অনেক দেশে, আমি একটা সহজ এক্সাম্পল দিই, অনেক জায়গায় আছে আপনি দুধের প্যাকেট কিনেন, বিদেশে অনেক পাবেন, দুধের প্যাকেট যদি আপনি 1 লিটারের দুধের প্যাকেট কিনবেন বলবে তোমাকে ভ্যাট দিতে হবে, কিন্তু আপনি যদি 5 লিটারের কিনেন বলবে দিতে হবে না। বলে কেন? বলে ওটা হচ্ছে ফ্যামিলির জন্য, আর এটা হচ্ছে সে হয়তো এখন দোকানে বসে একটা প্যাকেটে ড্রিঙ্ক করছে, তার মানে একটা দুধ হচ্ছে আপনি সার্ভ করছেন 250 মিলিলিটারের প্যাকেট, এটাকে আপনি ভ্যাট বসান। আর আপনি যদি 2 লিটারের প্যাকেটে দুধ কেনেন বলে ওটার উপরে ভ্যাট নেই, ওটা আমার বাসার জন্য। তাহলে এভাবে চিন্তা করাটা উচিত ছিল। আমি আশা করেছিলাম এগুলো চিন্তা করে বসাবে। আপনি কিছুটা আলোচনা করছিলেন যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের আওতায় যেহেতু আমরা এখন আছি, কিন্তু এটি কি আপনিও বলছিলেন যে এই ঋণটা কি আসলে খুব জরুরি ছিল কিনা, কিন্তু অনেক সরকার বলবার চেষ্টা করছে যে সরকার সামষ্টিক অর্থনীতিতে একটা আস্থার পরিবেশ তৈরি করতে আসলে এই ঋণটা নিয়েছে। টাকার অঙ্কে খুব বেশি বড় না, কিন্তু আস্থার জায়গাটা সরকার গুরুত্ব দিয়েছে। এই পদক্ষেপটা কি সরকারের তাহলে ভুল হয়েছে আসলে? এটা তো এই সরকারের না, এটা তো গত সরকারের লোন। এবং আমার এখনও মনে আছে, তখন আমি বলেছিলাম যে এই মুহূর্তে লোন নেওয়ার কোনো কারণ নেই। মানে আপনার দেনা প্রচুর, এটা সত্য, কিন্তু মাথায় রাখতে হবে যে আপনি যখন লোনটা আনছেন এই টাকাটা তো আপনি জমায় রাখবেন না, খরচ করবেন। ডলারে যখন খরচ করবেন তাহলে এটা টাকায় রূপান্তরিত করতে হবে, আনলেস আপনি বলবেন এটা ডলারটা বিদেশে পাঠিয়ে দেবো। এখন আপনার রিজার্ভ থাকা সত্ত্বেও আপনি লোন নিচ্ছেন, তার মানে এটাকে আপনি দেশেই খরচ করবেন টেকনিক্যালি। তো এগুলোর তো ইনফ্লেশনারি প্রেশার আসবে। সো ইনফ্লেশনারি প্রেশারটা ইকোনমিতে বিল্ট ইন হয়েছে যখন আমরা, ইনফ্যাক্ট আইএমএফ কাছে যাওয়াটা আমার কাছে মনে হয়েছে যে এটা ঠিক ছিল না ওই সময়। এখন এই সরকারের কাছে হাত পা বাঁধা, বলে কেন? বলে আমি এতগুলো মুচলেখা দিয়ে এসেছি এবং সেই মুচলেখার ফলাফল এটা। তাহলে আমি কি করব? আমি সেই প্রোডাক্টগুলোকে ভ্যাটের আওতায় নেব যেগুলোতে মানুষের উপরে দুর্ভোগ কম হয়, আবার মানুষকে আস্থা তৈরি করব যে এই প্রোডাক্টে কিন্তু আমি করব না। দুটোই বলা উচিত। মানে এরকম একটা অবস্থাতে মানুষ যেখানে হিমশিম খাচ্ছে সেখানে শব্দগুলো বা আলোচনাগুলো এমনভাবে করা উচিত মানুষ যেন স্বস্তি পায়। ভ্যাট দিলে তো স্বস্তি পাচ্ছে না, তাহলে স্বস্তিটা দেন। আপনি বলেন যে আপনি যদি ডিম কিনেন 2টা করে 1টা করে তাহলে আমি দেবো, ডজন কিনলে আমি ভ্যাট দেব না। প্রসেসগুলোকে বলেন আমি বাল্ক কিনলে দেব না। বাল্ক কেন কিনে? বলে আমি একসাথে চাল কিনি সারা মাসের, তার উপরে আমি ভ্যাট দেব না। কিন্তু আপনি যদি 1 কেজি করে কিনেন তাহলে আমি দেব। এই প্রসেসগুলোকে আপনি অর্গানাইজ করেন। মানুষ কষ্টে আছে যখন বলছিলেন যে তখন মানুষের পকেট থেকে, তো এই প্রক্রিয়াটা থেকে মানুষের পকেট থেকে এই 12,000 কোটি টাকা বের করে নেওয়া, সেটি নিয়ে সরকারি কর্মচারীদের বেতন ভাতায় বরাদ্দ রাখতে হচ্ছে, মানে এটি নিয়ে তো তীব্র সমালোচনা হচ্ছে। সরকার কি এটি বিবেচনা করে নাই যে আসলে এটি এই প্রক্রিয়া যদি, এই মহার্ঘ ভাতার এই প্রক্রিয়া যদি করি, এক শ্রেণীর আমলাদেরকে স্বস্তি দিতে গিয়ে মানুষের পকেট কাটার এই প্রক্রিয়াটা প্রশ্নের মুখে পড়বে? পড়া উচিত। আমরা অনেকে শ্রীলঙ্কার কথা বলি, তাহলে শ্রীলঙ্কার উদাহরণটা দিই। শ্রীলঙ্কাতে 2 বছর আগে 50% ইনফ্লেশন ছিল, 50-57% ইনফ্লেশন ছিল। তারা তখন এটা নিয়ে চিন্তা ভাবনা করে অনেক কিছু, আমরা অনেকে বলি শ্রীলঙ্কা কোন ম্যাজিকে, আজকে এখন নেগেটিভ ইনফ্লেশন রেট, ম্যাজিকটা কোথায়? আমি যখন এই আন্দোলনের সময় আমি শ্রীলঙ্কায় ছিলাম, আমি 16 তারিখ দেশে ফিরছি, 16 জুলাই। তো আমি শ্রীলঙ্কাকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করলাম যে তোমরা কি করছো? সরকারি কর্মচারী, আমার সাথে ফরেস্ট কনজারভেটরের সাথে কথা হচ্ছিল। সে বলল, হাসতে হাসতে বললো আমাদের বেতন অর্ধেক করে দিচ্ছে। আচ্ছা, তার মানে সে গভর্নমেন্টের বলছে আমি বেতন অর্ধেক করে দিলাম। আমরা ঠিক উল্টো পথে হাঁটছি। আমাদের কেন যেন আমার কাছে মনে হচ্ছে আমরা এক একটা গ্রুপকে আমি স্বস্তি দিচ্ছি, দেশকে স্বস্তি দিচ্ছি না। একটা হচ্ছে আপনি একটা শক্তিশালী গ্রুপ, গভর্নমেন্ট অফিসাররা শক্তিশালী গ্রুপ, আমি তাকে স্বস্তি দেওয়ার চেষ্টা করছি, পুলিশকে স্বস্তি দেওয়ার চেষ্টা, আমি দেশকে স্বস্তি দেব। আমার দেশের 17 কোটি লোক, আমার কর্মচারী কয় কোটি, সেভাবে চিন্তা করলে দেশকে স্বস্তি দেওয়ার চিন্তা করা উচিত। শ্রীলঙ্কা তো এই কাজটা করেছে, তারা খুব সিম্পলি বেতন অর্ধেক করে দিচ্ছে। আপনি গ্রিস এই কাজটা করেছে। অর্থনীতি যখন গর্তে ঢুকে তখন ইউ হ্যাভ টু টেক জায়ান্ট স্টেপস, এবং সেটা বলতেই হবে যে আমার উপায় নেই। আপনি দেখেন গ্রিক কি করেছে। গ্রিসে যখন প্রবলেমটা দেখা দিল, মনে আছে কিনা কয়েক বছর আগের কাহিনী, তখন তারা স্যালারি কাট করলো।
তখন তারা বলে দিল যাদের সঞ্চয় এত টাকার উপরে তাদের সঞ্চয় থেকে আমি নিয়ে নেব। গভর্নমেন্ট কিন্তু নিয়ে নিল, বললো যে তোমরা আগে ট্যাক্স পে করো নাই, সেজন্য আমি নিচ্ছি। তার মানে সরকার বলে বলে নিল। মানুষ যে পছন্দ করছে তা না। গভর্নমেন্ট, গ্রিস গভর্নমেন্ট 4 বার ফেল করছে, মানে পরিবর্তন হয়েছে 1 বছরের মধ্যে। এই যে গভর্নমেন্ট পরিবর্তন হলো, মানুষ পছন্দ করে নাই, কিন্তু পলিটিশিয়ানরা বুঝে ফেলছে যে এছাড়া কোনো রাস্তা নাই, আমরা গর্তে ঢুকে গেছি। এখন আমার কথা হচ্ছে, ইকোনমি যদি গর্তে ঢুকে যায়, উই শুড বি ট্রান্সপারেন্ট, পরিষ্কার করে বলা যে এই জিনিস আমি করতে পারবো। এবং এই মুহূর্তে যদি আমি ইনভেস্টমেন্ট আসার কোনো সম্ভাবনা আমি দেখি না, কারণ যতক্ষণ পর্যন্ত দিক পরিষ্কার না হচ্ছে, আমরা তো বললাম আমরা এখনও জানি না পার্লামেন্টের আসন সংখ্যা কত। এই অবস্থায় আমি কোনোভাবেই চিন্তা করতে পারি না বিনিয়োগকারীরা বিনিয়োগ করবে। রাজনৈতিক সরকারও আসলে বলা হয়, মানুষ মনে করে যে তারা রাষ্ট্রের স্বার্থ, জনগণের স্বার্থ বিগত দিনগুলোতে দেখে নাই। মানুষ আশা করেছিল যে এই অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু একটি বিশেষ ব্যবস্থার সরকার, তারা হয়তো বা মানুষের স্বার্থের দিকে একটু বেশি মনোযোগ দিবে। এই সরকারও ঠিক কি আমলাদের সঙ্গে বা বিশেষ শ্রেণীর সঙ্গে কি পারবে না এই চিন্তা করে? আপনি বলছিলেন যে গ্রিসের 4 বার সরকারের পতন হয়েছে, সরকার কি এই ঝুঁকিটা নিতে চায় না, যার কারণে একেবারে সহজ প্রক্রিয়ায় মানুষের পকেট কাটার এই পদক্ষেপ? না, এটা এইভাবে বলা ঠিক হবে না। কারণ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সুযোগ নাই। প্রথম কথা হচ্ছে, এই গভর্নমেন্ট যদি ফেল করে, অনেস্টলি স্পিকিং, তাহলে আমাদের ভবিষ্যৎ আরও খারাপ, অন্ধকার হবে। সুতরাং এই গভর্নমেন্ট ফেল করার কথা না। আমি যেটা মনে করি সেটা হচ্ছে গভর্নমেন্টের রাইট স্টেপ নেওয়া উচিত, মানুষের কাছে আরও ট্রান্সপারেন্ট থাকা উচিত। হ্যাঁ, এটা ট্রান্সপারেন্ট থাকা বলতে এখন আমাদের হচ্ছে কি, আমাদের এই সুযোগে নানা গ্রুপ সরকারকে চাপ দিচ্ছে। আমরাও দেশপ্রেমিক না বলে আমরা এই অবস্থায় নিজেদের অবস্থানকে ইমপ্রুভ করে সুযোগ নিচ্ছি। বিভিন্ন গ্রুপ সরকারকে চাপ দিচ্ছে। সরকারের স্পষ্ট কিছু জিনিস বলে দেওয়া উচিত, যেটা আমি পারবো, এটা আমি পারবো না। এবং এটা যতক্ষণ না করছে, এখন একজনকে যদি আপনি সুযোগ দিয়ে দেন, আরেকজন তো বসে থাকবে না। আজকে আপনি একটা গ্রুপকে সুযোগ দিচ্ছেন, তাহলে আরেকটা আপনি দেখেন, এইচএসসি পরীক্ষার সেই যখন অটো পাসের দাবিটা হলো, একটা দাবি অ্যাকসেপ্ট করার ফলাফল দেখেন, এরপরে আনসার আসলো, একটার পর একটা আসলো। তার মানে বুঝতে হবে এগুলো এক ধরনের ডোমিনো ইফেক্ট। আপনি যদি একজনকে দিয়ে দেন, এবং এটা স্পষ্ট করা উচিত, সরকারের উদ্যোগটাকে মাথায় রাখতে হবে যে আমি এমন একটা পর্যায়ে বসে আছি, এই পর্যায়ে আমি এভাবে চিন্তা করি। দ্বিতীয় জিনিসটা যেটা ইম্পর্টেন্ট, বিনিয়োগটা খুব ইম্পর্টেন্ট। ব্যবসা বান্ধব বলতে চেষ্টা করছে, আপনি তো ব্যবসা বান্ধব না। আপনি আমার বিজনেস আপনি দখল করে ফেলতেছেন সরকার হিসাবে, আমার বিজনেসে আপনি ম্যানেজার বসায় দিচ্ছেন, এবং সেই ম্যানেজারের আমার বিজনেস নষ্ট করলেও কোনো দায় নাই। এটা হতে পারে না। এই জিনিসটা পরিষ্কার বুঝতে হবে। সেটা মানুষ পছন্দ করতে পারে, কিন্তু এতে অন্যান্য বিজনেসম্যানরা চিন্তা করছে যে আরেকদিন আরেক সরকার এসে আমাকে এই কাজ করবে, একদমই, তাহলে আমি কি এখানে বিজনেসে ইনভেস্ট করব? আজকে এই টিভি স্টুডিও গভর্নমেন্ট বলে আমি দখল করে নেব, আনসার হচ্ছে না, এটা সলিউশন না। আমি যদি কোনো অন্যায় করে থাকি আমাকে শাস্তি দেবেন, আমার অন্যায় সহায়তাকারীকে শাস্তি দেবেন না কেন? আমার অন্যায় সহায়তাকারী শুধু আমার এমপ্লয়ি ছিল? এতগুলো রেগুলেটরি অর্গানাইজেশন ছিল, তাহলে এতগুলো ব্যাংক নষ্ট হলো কেন? আপনি দেখেন, বাংলাদেশ ব্যাংকে তার কোনো স্টাফ বদল হয় নাই, যে যেখানে ছিল সেখানেই পড়ে আছে। কেন হবে? কেন তারা দেখে নাই? যে ব্যক্তি, অনেকটা খুঁজে বের করবেন, যে ব্যক্তি ইসলামী ব্যাংক দখলে সাহায্য করেছিল, সেই ব্যক্তি এখনও সেই জায়গায় বসে আছে। একদমই, হ্যাঁ, শুধু কি গভর্নর পালিয়ে গেছে? গভর্নর একমাত্র পালিয়ে গেছেন, বাকিরা তো বসে আছে। সুতরাং আপনাকে শাস্তিতে আনতে হবে। শাস্তিটা আমি মনে করি খুব ইম্পর্ট্যান্ট, এবং এই শাস্তি শুধু রাজনৈতিক নেতাদের শাস্তি না। রেগুলেটরি অর্গানাইজেশন ফেল করলো কেন? আপনি ট্যাক্স আদায় করতে পারছেন না, এনবিআরকে দায় করেন, বলেন যে তোমার দায়িত্ব কি? আমি 50 বছর পরে এখনও 23 লক্ষ ট্যাক্স পেয়ার, 17 কোটি লোক, 23 লক্ষ ট্যাক্স পেয়ার কেন হলো? বাকিরা কোথায়? একেবারে তলানিতে রাজস্ব। তাহলে এই প্রশ্নগুলো করছি না। এখন আমরা কি করছি? বলছি যে এক কাজ করো, ট্যাক্স বাড়াই দাও। তাতে কি হচ্ছে? যারা ট্যাক্স পে করে তাদের দায়টা বাড়ছে। ট্যাক্স পে যারা করে তাদের দায় যদি বাড়ে, তাহলে কেউ ট্যাক্স পে করতে এগিয়ে আসবে না। তাহলে মাথায় রাখতে হবে, একটা ইকোনমি মুভ করতে গেলে আমি মনে করি ট্রান্সপারেন্সি ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট স্ট্র্যাটেজি। পরিষ্কার থাকা যে আমি এটা করব, এটা করব না। প্রেডিক্টেবিলিটি পরিষ্কার হওয়া উচিত। সরকার, বিজনেসম্যানকে বুঝতে হবে যে সরকার এটা করবে না আমাদের দেশে। এই যে আমাদের দেশে এটা করবে না, এই সিস্টেমটাকে আমি সংস্কার মনে করি, এটাই আসল কথা। সেদিকে না গিয়ে আমরা যেগুলো করছি, এটাতে কিন্তু খুব স্বস্তি আসছে না, এটা আমি মনে করি। তবে এটাও সত্য,
এই সরকারের ব্যর্থতার দায় অনেক বড় হবে। আমরা যেটি আলাপ করছিলাম, আপনি কিছুটা বলছিলেন যে এই যে বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে সরকার প্রশাসক বসিয়ে সংকট সামাল দেওয়ার চেষ্টা করছে, এবং এটি কিন্তু আসলে অন্য ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের শঙ্কা ভীতি তৈরি করছে। এই প্রক্রিয়ায় সরকার আসলে কেন গেল? অন্য কোনো বিকল্প কি নেই আসলে? না, আমি এই প্রক্রিয়ার সাথে একেবারেই দ্বিমত পোষণ করি। এটা কোনো ভালো প্রক্রিয়া না। এটা কোনো বিজনেসম্যানকে দেশে টাকা রাখতে সহায়তা করবে না। তারা ভাববে যত তাড়াতাড়ি এই দেশ থেকে চলে যাওয়া যায়। দেশি বিজনেসম্যান, বিদেশের তো তাই, তারা বলবে যে এটা কিভাবে হয়। পৃথিবীতে আপনি সহজ এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। ইউরোপিয়ান ইউনিয়ন এই পুরো গণ্ডগোলের সময়, গণ্ডগোল মধ্যে ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়ান যে $300 বিলিয়ন সেভিংস আছে, তার ইন্টারেস্টটাকে তারা খরচ করতে গেছিল ইউক্রেনকে যুদ্ধ বিমান কেনার জন্য, মানে অস্ত্র কেনার জন্য। যখন এই ডিসিশন ইউরোপিয়ান ইউনিয়ন নিল, তখন সৌদি আরবিয়া বলল যে এরকম ডিসিশন নিলে আমি সব টাকা তোমার কাছ থেকে সরিয়ে আনবো। ফলে তারা করতে পারে নাই। কেন করতে পারে নাই? কারণ সৌদি আরবিয়া বলছে যে তুমি রাশিয়ার টাকা, রাশিয়ার সাথে শত্রুতা হয়েছে, এর জন্য তুমি নিয়ে নেবা এই অধিকার। তাহলে প্রাইভেট প্রপার্টি কনসেপ্টটা ভিন্ন। প্রাইভেট প্রপার্টি মানে হচ্ছে আমার সম্পত্তি। আপনি আমার সম্পত্তি যদি নিতে চান তাহলে বিচার করে নেবেন। এই প্রিন্সিপালগুলোকে যদি আমরা আপহেল না করি, তাহলে যারা প্রাইভেট প্রপার্টি তৈরি করে, যাদেরকে আমরা অনেক সময় পছন্দ করি, অনেক সময় অপছন্দ করি, সে করবে না। এখন মনে করেন আমাদের দেশে ব্যাংকের ক্ষেত্রে যদি মনে করেন, অনেকগুলো ব্যাংক দখল হয়েছে, আমরা জানি কারা করছে, আমি নাম বলছি না। তাদেরকে সহায়তা করেন বাংলাদেশ ব্যাংক। তা আপনার তো শুরু করা উচিত ছিল রেগুলেটর দিয়ে। তাদের দায় আগে নেন যে ভবিষ্যতে কোনো রেগুলেটর যেন এই ভুলটা না করে। রেগুলেটরকে দায় নিতে হবে, কারণ তাদেরকে রাখা হয়েছিল কেন? আমি বিজনেসম্যান হিসাবে চেষ্টা করব, আমি বিজনেস হিসাবে খারাপ প্রোডাক্টটা দিতে চাইব। আমার রেগুলেটরি অথরিটির মধ্যে কে আছে দেখেন, কনজিউমার ব্যুরো আছে, তারা যে কাজটা করে তারা এসে ধরে। এটাই তাদের কাজ হচ্ছে, আমি যদি খারাপ প্রোডাক্টটা দিই, আমি এক্সপায়ার প্রোডাক্টটা দিই, আমাকে শাস্তি দেওয়া। এখন কেউ দেখে নাই, তাহলে বিজনেসম্যান দায়ী নাকি রেগুলেটর দায়ী? আমি কিন্তু রেগুলেটরকে ধরব, কারণ রেগুলেটরের দায় দায়িত্ব ছিল এবং তারা পালন করে না। কী কারণে করেন না আমি শুনতে যাব কোর্টে। পার্সোনালি আমি শুনতে রাজি না। কোর্টে গিয়ে আমরা দেখব রেগুলেটররা কেন করলো না। কারণ দেশে তো রেগুলেটর ছিল। বাংলাদেশ ব্যাংক কি করেছিল? বাংলাদেশ ব্যাংক যে কাজটা করেছিল, তাদের দায় দায়িত্ব নাই? তাদের অফিসাররা কেউ সব কি গভর্নর করেছিল? সব তো গভর্নর করে নাই। এগুলো ফাইল নোটিং হয়ে আসছে, এগুলো আলোচনা হয়ে আসছে। বাংলাদেশ মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের মধ্যে ব্যাংকিং ডিভিশন ছিল, তারা কোথায় ছিল? আপনি যখন এতগুলো ব্যাংকে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর দিলেন, আপনি খুঁজে খুঁজে অসৎ লোককে বসালেন, দায় দায়িত্ব কার? অসৎ লোককে বসিয়ে বলছেন ব্যাংক লুট হয়ে গেল। অসৎ লোককে বসানো দায় দায়িত্ব কার? মাথায় রাখতে হবে। আমরা কনসেপচুয়ালি আমরা বুঝতেছি না। আমরা যদি চিন্তা করি, প্রাইভেট প্রপার্টিকে হাত দেওয়ার আগে 3 বার চিন্তা করা উচিত। তা না হলে প্রাইভেট ইনস্টিটিউশন দেশে হবে না। আপনি ব্যাংকিং খাতের কথা বলছিলেন। ব্যাংকিং খাতে তো আমরা দেখলাম যে 11টা ব্যাংকের বোর্ড পুনর্গঠন করা হয়েছে, কিন্তু আমানতকারীর আস্থাও আসলে পুরোপুরি কেটেছে বলা যাবে না। আবার এই ব্যাংকগুলো যে ঘুরে দাঁড়াতে পারবে বলে আর সেটিও মনে হচ্ছে না, যদিও আবার ফরেনসিক নিরীক্ষা চলছে। আসলে ব্যাংকিং খাতের আগামী দিনটা কোন পথে যাচ্ছে? আমানতকারী যদি আস্থা যদি চলে যায়, মানুষ তো আর ব্যাংকে টাকা রাখবে না তখন। না, মানুষের ব্যাংকে টাকা না রাখারও খুব সুযোগ নেই, কারণ টাকাটা কোথায় রাখবে সে, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমানতকারীরা ভয় পাচ্ছে। তারা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে চলে যাবে যদি তারা সৎ আমানতকারী হয়। তারা টাকাটা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে নিয়ে যাবে। প্রশ্নটা হচ্ছে, আপনি যখন বোর্ড দিলেন, আমি এইভাবে চিন্তা করি, আমার সম্পত্তি আপনি বোর্ড মেম্বার দিয়েছেন, আমি নিজে কী কারণে বললাম কথাটা, এখন যে ব্যাংকগুলো লস করবে এ দায় কার? সম্পত্তিটা কিন্তু আমার। আপনি কেয়ারটেকার হিসেবে কাউকে বসিয়েছেন। কেয়ারটেকার অবস্থায় যে অবস্থায় ছিল, 2 বছর পরে 5 বছর পরে সম্পত্তি যদি আমার কাছে ফেরত দেন, তাহলে যেটা লসে থাকে দায় দায়িত্বটা কার? কারণ দেনাগুলো আমার ঘাড়ে পড়বে, আলটিমেটলি তো আমার সম্পত্তি। অতএব এইটা আমাদের এখনও চিন্তায় নাই যে হয় আপনি পুরোটা দখল করে বললেন যে এটা সরকারি সম্পত্তি, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আপনি যতক্ষণ এটাকে প্রাইভেট হিসাবে রাখবেন, প্রাইভেট লোকের সম্পত্তি যদি আপনি নেন, তাহলে কিন্তু সহজে মানুষ এই সম্পত্তি গড়বে না। সম্পত্তিটা কোথায় গড়বে? দেশে প্রফিট করবে, সিঙ্গাপুরে বাড়ি করবে। এই যে প্রবলেমগুলো আমাদের ইকোনমিতে হয়, এই কারণটা সেটাই। এখন তো পৃথিবীতে
মানে ব্ল্যাক মানি নেওয়ার মানুষ বেশি। আপনি দেখেন এক সময় আমরা বলতাম যে কতগুলো আইল্যান্ড নিচ্ছে, এখন তা না। এখন ব্ল্যাক মানি সিঙ্গাপুর নিয়ে বসে আছে। কেন? সিঙ্গাপুর জানতো না আমাদের করাপ্ট লোককে তারা দিচ্ছে, জানতো। দুবাই নিয়ে বসে আছে। তার মানে আমার যদি এখন টাকা থাকে, আমার বহু দেশে চলে যেতে পারবো। হ্যাঁ, কোনো কোনো দেশ অ্যাকসেপ্ট করবে, মালটা অ্যাকসেপ্ট করে নাই, দেখেন পত্রিকায় দেখেন কয়েকটা আসছে, কিন্তু হাজার হাজার লোককে করছে তারা। তো তারা তো সবাই আমার টাকা নেওয়ার জন্য বসে আছে। আর আমি বলছি আমার টাকা যদি আমার দেশে রাখো, তাহলে আমি সরকার নিয়ে নেব। এইভাবে আপনি ইকোনমিকে মুভ করাতে পারবেন না। মানে ব্যাংকিং খাতে যে সংস্কারের প্রক্রিয়া, তাহলে যেটি আমরা দেখছি, আপনি কি এই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছেন? না, প্রশ্ন তুলছি না। আমার কাছে মনে হচ্ছে যে অরিজিনাল যে ওনারগুলো ছিল তাদের হাতে দিয়ে আপনি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর দু একজন দেবেন। আমাদের মতো লোক যারা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে কী করবে, সাধারণ আমানতকারী এবং দু ধরনের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, একটা হচ্ছে কোম্পানি একটা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, আর একটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। দুটো ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের কথা কেন বলছি? একটা হচ্ছে যারা দু ধরনের লোক আছে একটা ব্যাংকের ওনারশিপ, একটা হচ্ছে মূল অরিজিনাল ইনভেস্টর, আর একটা হচ্ছে শেয়ার হোল্ডার। শেয়ার হোল্ডারদের পক্ষে কেউ নাই। ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর কোম্পানিজ একটা আমরা সেখানে বসাই। কেন বসাই? যে সে শেয়ার হোল্ডারদের প্রোটেকশন দেবে, তাদের স্বার্থ রক্ষা করবে। অর্থাৎ মূল আমানতকারী যদি কোনো টাকা করে ফেলতে চায় অন্যায়ভাবে, সে বলবে না আমি রাজি না। যার জন্য আইন বলছে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টররা অডিট কমিটির সভাপতি হবে। এগুলো কিন্তু আইনে আছে। বাংলাদেশ ব্যাংক বলবে যে না, আমি ডিপোজিটারের স্বার্থ রক্ষা করতে চাই, আমিও ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর দেবো। তো আপনি দুজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর দিলেন, কোম্পানি তাদের মতো তারা চালাক, আইনের মধ্যে থাকবে। আর আপনি তো বসে আছেন, আপনি কি তাদেরকে বাংলাদেশ থেকে অন্য কান্ট্রিতে পাঠিয়ে দিচ্ছেন? আনসার হচ্ছে তা না, বাংলাদেশের আইনে চলবে। এখন আপনি বলেন আমার কোম্পানিজ একটা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর দেখার দায়িত্ব ছিল সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, তারা কাজ করেনি। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কারণে শাস্তি দিয়েছেন কাউকে? কাউকে শাস্তি দেওয়া হয়নি। কারো বিরুদ্ধে কেস হয়েছে? তার মানে আমরা এখনও জায়গা মতো হাত দিচ্ছি না। আমার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কাম করে নাই, আজ আমার বাংলাদেশ ব্যাংক কাজ করে নাই। তো যারা করে নাই তাদেরকে দায়িত্ব নিতে হবে। আমরা একটা জিনিস দেখছি, কেন্দ্রীয় ব্যাংক বারবার বলছে যে আমরা স্টোলেন মানি ব্যাংকিং খাতে, সেটি খেলাপিঋণ হোক, বিদেশে গেছে সেই টাকাগুলো ফেরতে তাদের বাড়তি মনোযোগ দেখছি, তোড়জোড় দেখছি। কিন্তু আপনি যেটি ইঙ্গিত করছিলেন যে যদি টাকা যদি দেশে নিরাপদ মনে না করে ব্যবসায়ীরা বা যাদের কাছে টাকা আছে, বরং উল্টো এটি আরও বিদেশে চলে যাওয়ার শঙ্কা বাড়বে। মানে এই যে সাংঘর্ষিক একটা প্রক্রিয়ার মধ্যে আমরা হাঁটছি, এটি নিয়ে আপনি তো শ্বেতপত্র প্রণয়ন কমিটিতে ছিলেন, এটি নিয়ে কি কোনো আলোচনা হয়নি আসলে? না, আমাদের অবজেক্টিভ সেটা ছিল না। আমাদের অবজেক্টিভ ছিল বের করা কি পরিমাণ টাকা চলে গেছে সেটা দেখা। সো আমাদের হচ্ছে স্টেটটাকে বোঝা। কিন্তু আমরা আলোচনার মধ্যে বিভিন্ন বিষয় আসছে, কিভাবে গেল, পদ্ধতিগুলো আমরা বলেছি যে এইভাবে গেছে। আমরা একসময়, আমি তো এটা বলি, একসময় আমাদের ঘুষ খাওয়াটাই ছিল দুর্নীতি। এখন তো ঘুষ খাওয়াটা দুর্নীতি না, এটা বকশিসে চলে গেছে। ঘুষ খাওয়াটা খুব সিম্পল জিনিস। এখন আপনি এমনভাবে দুর্নীতি তৈরি করছেন, এগুলো আমরা আমাদের রিপোর্টে 28 রকমের দুর্নীতির বর্ণনা দিয়েছি যে কতভাবে করা যায়। কোথাও গিয়ে আপনি বলছেন আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, মিটার বসাই দাও। মিটার বসাইলে কি হবে? এত টাকার কন্ট্রাক্ট পাওয়া যাবে। দরকার নাই, আপনি বসাই দিয়েছেন। মিটার বদলাই ফেলেন। আপনার পাইপ লাইন আছে, পাইপ লাইন বদলাই ফেলেন। আপনার ইলেকট্রিসিটির ডিমান্ড আন্দাজে বসাই দেন। 30,000 মেগাওয়াট ছিল, হঠাৎ করে 60,000 মেগাওয়াট বানাই ফেললেন। কিভাবে বানাইলেন? কেন বানাইলেন? আপনার ট্রান্সমিশনের ক্ষমতা নাই, আপনার ডিস্ট্রিবিউশনের ক্ষমতা নাই, আপনি হাজার হাজার মেগাওয়াটের ক্যাপাসিটি চার্জ দিচ্ছেন। এগুলো হচ্ছে দুর্নীতির মাধ্যম। এবং এগুলোতে যেটা হচ্ছে, যেটা আমার কাছে মনে হচ্ছে ইম্পর্ট্যান্ট, সেটা বোঝা যে এই দুর্নীতিগুলো সব যে দেশের মধ্যে হয়েছে তা না, এগুলো সব পেমেন্ট বাইরে চলে গেছে। যার জন্য দেখবেন জেভি বলে একটা কনসেপ্ট, জয়েন্ট ভেঞ্চার, এগুলো সব হাস্যকর কনসেপ্ট। যে কোনো প্রোডাক্টে আপনি একটা জয়েন্ট ভেঞ্চার কোম্পানি তৈরি করে রাখছেন, এগুলো কন্ট্রাক্টের মাধ্যমে কী হয়েছে, জয়েন্ট ভেঞ্চার থাকতে হবে, বিদেশি একজনকে পার্টনার করতে, কারণ সে ওখানে পেমেন্টটা দেবে। আর আমার গভর্নমেন্ট অফিসার, পলিটিশিয়ান সবাই বাড়ি একটা করে রাখছেন, বউ বাইরে। আমি তো আমাদের রিপোর্টে আমরা লিখেছি যে এগুলো দেখা উচিত যে কতজন সচিবের ফ্যামিলি মেম্বার দেশের বাইরে, কেন হবে, এবং তারা কি দেশকে ভালোবাসেন না, নাকি দেশে আস্থা নাই, এগুলো দেখা উচিত। কারণ পেমেন্ট তো ওখানে হয়ে যাচ্ছে, এখন আর টেবিলের নিচ দিয়ে পেমেন্ট হচ্ছে না। এরকম একটা অবস্থাতে আপনি যদি আশা করেন যে সরকার খুব বিশাল কাজ করবে, আপনি তো, সরকার নিজেই বিপদে আছে। ওখানে 10টা বা 20টা লোক
তাদের পক্ষে এত লোককে ফাইট করা খুব ডিফিকাল্ট। এবং আমরা কি করছি, বাকিরা যারা সহযোগী ছিলাম আমরাও আমাদের দাবি নিয়ে ব্যস্ত। আমরাও কিন্তু সরকারকে স্বস্তি, এইখানে আমি মনে করি সরকার মানুষের কাছে বলা যে না আমাকে এই সুযোগটা দাও, কিন্তু আবার প্লেটটা বেশি বড় করা, ইনফিনিট টাইমে যাওয়া, এটা আমার কাছে খুব সহজ মনে হচ্ছে না বা ভালো মনে হচ্ছে না। আমাদের দেশে ব্যাংকিং খাতে সবচেয়ে বেশি সমস্যা আসলে আপনি বলছিলেন যে দেখে দেখে অসৎ লোকদের বোর্ডে নিয়োগ দেওয়া হয়েছে, এগুলো তো আসলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সবচেয়ে বেশি হয়েছে। হ্যাঁ, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর আসলে কি উত্তরণ উন্নতি কি আদৌ সম্ভব আসলে, নাকি অনেকগুলো ব্যাংক আমাদেরকে বিলুপ্তির পথেই যেতে হবে? আমি মনে করি না বাংলাদেশের মতো দেশে যেখানে ব্রাঞ্চ ব্যাংকিং আছে এখানে বিলুপ্তি ইজ এ ওয়ার্ড, বিলুপ্তি করতে পারবেন না। কারণ কেন বললাম, লক্ষ লক্ষ ডিপোজিটার যারা আমানত রেখেছে তাদেরকে আপনি রাস্তায় বসাতে পারবেন না। অতএব এই ধারণা বাদ দিতে হবে। আচ্ছা, এই ধারণাটাকে আমি একমত না, বরং চিন্তা করা উচিত এই ব্যাংকগুলোকে কীভাবে ইকোনমি গ্রোয়িং ইকোনমি, আমাদের ইকোনমিতে ব্যাংক আরও লাগবে। হ্যাঁ, আপনি বলতে পারেন মার্জার অ্যাকুইজিশন, আমি এটাকেও জোর দেবো না, এটা ন্যাচারাল প্রসেস। আপনি জোর করে কাউকে বলতে পারবেন না আমার লসটা তোমার ঘাড়ে নিয়ে যাও, এটা হয় না। সুতরাং তার ন্যাচারাল প্রসেসে যাও। আপনি যেটা করবেন সেটা হচ্ছে ব্যাংকগুলোকে এমন একটা পজিশন দেবেন যাতে করে তারা নির্ভয়ে কাজ করতে পারে। এখন আপনি যে আমরা যেটা বললাম যে আপনি এমন লোককে নিয়োগ করছেন যারা দুর্নীতিবাজ, তাদেরকে আপনি ব্যাংকিং সেক্টরে নিয়োগ করছেন, অথবা আপনি দেখবেন যে এরা অনেকে তাদের আত্মীয় স্বজনকে নিয়োগ করছে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। এগুলো সব আমাদের মিনিস্ট্রি অফ ফাইন্যান্স জানতো। জানা সত্ত্বেও তারা যে এই কাজটা করলো, এটারও দায় দায়িত্ব কাউকে না কাউ, আমি মনে করি দায়বদ্ধতা ভেরি ইম্পর্টেন্ট। এখন বাংলাদেশের সরকারি ব্যাংকগুলো একসময় হয়তো মার্জ করতেও পারে, কিন্তু সেটা তার ন্যাচারাল প্রসেসে। এই কারণে যদি করতে যান তাহলে বিপদ হবে, তাহলে আমানতকারীরা আরও ভয় পাবে। সুতরাং আমি এটাকে সলিউশন মনে করি না। আমি মনে করি ব্যাংকগুলোকে রাইট ডিরেক্টরের কাছে দেওয়া, বলা যে তুমি কাজ করো, এমডিগুলোকে ভালোভাবে সিলেক্ট করা যাতে করে তারা ব্যাংকিং সেক্টরে কাজ করতে পারে। কারণ ব্যাংক কলাপস করলে কিন্তু ইকোনমি কলাপস করে যাবে। সুতরাং এই সুযোগ আমি দেওয়ার পক্ষে না। একটি বিষয় একটু আলাপ করি, যখন এই সংস্কার কার্যক্রম চলছে তখন ব্যাংকিং খাতে এই সংস্কারের আওতায় বা অভ্যন্তরীণ রাজনীতিও তো আছে ব্যাংকগুলোতে, ব্যাপক কর্মী ছাঁটাই হচ্ছে, অনেককে ছুটিতে পাঠানো হচ্ছে অনেক কর্মীকে। এটি পুরো ব্যাংকিং খাতে কর্মীদের মধ্যে এক ধরনের বড় ভীতি শঙ্কা তৈরি করছে। এটি আসলে কোন প্রক্রিয়ায় সরকারের এখানে বা কেন্দ্রীয় ব্যাংকের এখানে হাঁটা উচিত ছিল? না, কেন্দ্রীয় ব্যাংক যে কাজটা করছে সেটা হচ্ছে এক ধরনের অ্যাসেট অডিট করছে অবস্থা বোঝার জন্য। নাথিং রং, দে কুড ডু ইট, এটা করা উচিত বোঝার জন্য। অতএব এটার সাথে আমি দ্বিমত পোষণ করি না। এটা বোঝা যাবে আমেরিকান এক্সাম্পল দিলে। আমেরিকান এক্সাম্পলে যখন ইকোনমি ডাউন টার্ন হয় তখন তারা বেস্ট পারসনকে ব্যাংকে নিয়ে আসে। ব্যাংকে কেন নিয়ে আসে? কারণ বেস্ট পারসন হাই পেতে নিয়ে আসে। এটা নিয়ে অনেকে আপত্তি করে। তারা বলে এই কারণে যে সে আসলে যে ডিসিশন নেবে অন্যরা নিতে পারবে না। এখন আপনার ব্যাংকে কর্মী ছাঁটাই করতে গিয়ে যদি আপনি অনেস্টগুলোকে ফেলে দেন, আপনি যদি এফিশিয়েন্টগুলোকে বলেন যে না তোমরা বসে থাকো, তাহলে বিপদ হবে। সুতরাং এখানেই আমার আপত্তিটা হচ্ছে যে আমি যদি ব্যাংকে ওনার না রাখি, ওনারকে সরিয়ে তৃতীয় কাউকে দিই, আমার মতো লোককে বসায় দিস এবং আমার মতো লোকে সব ডিসিশন নেয়, আমি তো ব্যাংক নিয়ে চিন্তিত না, আমি তো আমার রেপুটেশন নিয়ে চিন্তিত। অতএব আমি কি করব? ব্যাংক জাহান্নামে যাক, আমার রেপুটেশন রাখার জন্য আমি যত ধরনের ফর্মুলা থাকার দরকার করব, রিস্ক অ্যাভয়েড করব। ব্যাংক ইজ এ বিজনেস, ব্যাংকিং বিজনেসে মানুষ রিস্ক নেয়, আমি তো রিস্ক অ্যাভয়েডারকে বসাই দিচ্ছি। আমাদের মতো লোক যখন বসবে চেয়ারম্যান হিসাবে, তখন সে কী করবে? সে বলবে আমার গায়ে যেন ছোঁয়া না লাগে। তাইলে আমি কি করব? আমি ব্যাংকগুলোকে আটকায় রাখবো, তাহলে ব্যাংকগুলো আস্তে আস্তে কলাপস করে যাবে। এটা আমার কাছে অ্যাকসেপ্টেবল মিনস না। আমার কাছে অ্যাকসেপ্টেবল মিনস হতো আমি যদি বলতাম ঠিক আছে এখানে 5 জন ওনার ছিল, 3 জন ওনার খারাপ, আমি ফেলে দিলাম, বাকি 2 জন ওনার থাকবে, আমি ইন্ডিপেন্ডেন্ট 2 জন ডিরেক্টর পাঠাই দিচ্ছি, কারণ তারা দেখবে এরা যেন অন্যায় না করে। তা না করে আমি সব ওনারকে রাস্তায় দাঁড়া করে রেখে দিলাম আর বললাম যে না ওরা যাবে না, আমি আমার লোক দিয়ে চালাবো। আমি এমন লোককে দিলাম যে লোকগুলো নিজেদের রেপুটেশন নিয়ে চিন্তিত। এরা সবাই আমাদের মতো লোক, যারা আমরা একাডেমিক লোক, অথবা আমরা তো আমাদের রেপুটেশন নিয়ে চিন্তিত। আমি ওই ডিসিশনে নিয়ে আমার লাভ হবে, ব্যাংক প্রফিট করলে আমি পাবো বলে না, লস করলে আমার ক্ষতি হবে বলে না, তাহলে আমি কি করব? আমি বসে থাকবো ব্যাংকের উপরে, আমি কিছুই করব না। আপনারা শ্বেতপত্র প্রণয়ন কমিটিতে বলেছেন যে প্রায় 28-30 লাখ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে বিগত সরকারের সময়।
এবং ব্যাংকিং খাতে দুর্দশাগ্রস্ত ঋণের পরিমাণ 7.5 লাখ কোটি টাকা। আপনি যদি বলছিলেন যে কেন্দ্রীয় ব্যাংকের শাসন দুর্বলতা রয়েছে, তো আমাদের বিএফআইইউ আছে এগুলো দেখাশোনা করবার জন্য। আবার কেন্দ্রীয় ব্যাংক খেলাপি ঋণের একটি হিসাব সবসময় দিয়ে থাকে, সেখানেও এই খেলাপি ঋণের প্রকৃত চিত্র পাওয়া যায়নি। মানে আপনারা কি এটি আসলে মানে বাহবা পাওয়ার জন্য এই যে বড় অঙ্কের টাকা দেশ থেকে চলে গেছে, বিপুল অঙ্ক দুর্দশাগ্রস্ত ঋণ, এটি বলে কি মানুষের যেহেতু পতিত সরকারের বিরুদ্ধে মানুষের এক ধরনের প্রতিক্রিয়া, সেই বাহবাটা আপনারাও নেওয়ার চেষ্টা করেছেন? না না না, এভাবে হয় না। প্রথম কথা হচ্ছে আপনি যেটা বললেন যে প্রথমটা কি বললেন, যে দেশ থেকে অর্থ পাচার, দেশ থেকে অর্থ পাচার, এটা কিন্তু যে আমাদের অন্য আমি ছিলাম না, অন্য টিম করেছে, তারা ফুল অ্যানালাইসিস করছে। কারণ আমাদের অনেক রিপোর্টিং আইএমএফে দিতে হয়, সেই রিপোর্টিং থেকে আমরা দেখতেছি ক্যাপিটাল মেলে না, অ্যাসেট মেলে না। আচ্ছা, তো সেখানে মিসিং অ্যামাউন্ট থেকে আমরা হিসাব করেছি যে এটা নাই, যখন এটা মেলে না তাইলে এই ঘটনা ঘটেছে। সুতরাং সেটা একটা। দ্বিতীয় জিনিস যেটা হচ্ছে, আমরা যদি বলি যে সরকারকে মানে বাহবা নেওয়ার জন্য, আনসার হচ্ছে না, প্রকৃত অবস্থাটা তুলে ধরার জন্য। আমরা যখন ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের সাথে কথা বলছি, তারা বলছে দেখেন আমরা যখন রিপোর্ট দিচ্ছি জিডিপি গ্রোথ রেট, তখন আমাদেরকে থামিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, থামিয়ে দেওয়া হয়েছে। ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স চালায় কারা? আমলারা। বলে কেন? বলে অরিজিনাল স্ট্যাটিস্টিশিয়ানরা কিন্তু দায়িত্বে নাই। আমরা কিন্তু এগুলো আমাদের ইয়েতে বলছি যে আপনি প্রফেশনাল লোককে প্রফেশনাল কাজের দায়িত্ব দেন। কেন? কারণ প্রফেশনালরা জানে আমি কি করব। আমরা এমনও পেয়েছি কোনো মন্ত্রী ফাইল গিয়ে বলছে এটাকে মিলিয়ে নিয়ে আসো, এত % গ্রোথ দেখায় দাও। এবং যেহেতু অ্যাডমিনিস্ট্রেটরের ক্ষেত্রে এখানে ওই যে বললাম যে কিছু লোককে দায়বদ্ধতার মধ্যে আনা উচিত, তা না হলে ভবিষ্যতে আমি যদি মন্ত্রী হই, আপনি যদি মন্ত্রী হন, একই কাজ করবেন। এরা এই সমস্ত স্ট্যাটিস্টিক্স বদলাই ফেললো, কিন্তু কেউ শাস্তি পেল না। তাহলে তো ভবিষ্যতে আপনি একই কাজ করার সুযোগটা তৈরি করলেন। আমি এই কারণে রেগুলেটরদের বিরুদ্ধে যাচ্ছি। আমি মনে করি আমার অবজেক্টিভ হচ্ছে যে ভবিষ্যতে যেন আমরা দেশটাকে এখনকার জন্য ঠিক করছি না, আগামীর জন্য ঠিক করছি। আগামীর জন্য ঠিক করতে গেলে যারা থেকে যাবে তাদেরকে দায় নিতে হবে। এবং সেটা যদি আমি বলি শুধু মন্ত্রীরা পালায় চলে যাচ্ছে এবং পালানোর সুযোগ আমরা করে দিচ্ছি, তো তাইলে এই সমস্ত হিসাবে আমি এইভাবে এটাকে দেখার পক্ষে না। আমরা যে ওইভাবে বাহবা নেওয়ার জন্য বলেছি তা না, আমরা হিসাব করে দেখেছি এইটুক, এবং আমরা আন্ডার এস্টিমেট করছি। মানে আমরা যেটুক বলেছি সেটা কম, আরও অনেকভাবে টাকাটা গেছে, সেগুলো আমরা ব্যাখ্যা করিনি। মানে আমাদের কাছে সকল তথ্য ছিল না। সুতরাং এটা বলার ঠিক হবে না যে আমরা এই কারণে এটাকে করছি। এটার প্রকৃত অবস্থাটা তুলে ধরা ছিল আমাদের মূল অবজেক্টিভ। আমরা আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, বলা না বলা আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। তবে অতিথি যেটি বললেন যে কেবল মুদ্রানীতি এবং নীতি সুধার বাড়িয়ে কিন্তু মানুষ যে উচ্চ মূল্যস্ফীতির কারণে কষ্টে আছে সেটি কিন্তু সামাল দেওয়া যাবে না। আমরাও আশা করব কেন্দ্রীয় ব্যাংক এবং অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়গুলো বিবেচনায় নেবেন। সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।